এই ক্লাসে প্রথম মানে এখনই যারা জয়েন করলে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা। তো এই ক্লাসটার বিষয়বস্তুটা আশা করি প্রথম চোটেই বুঝতে পেরেছো যে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাধ্যমিক, এইচএস, নিট, জেই সমস্ত পরীক্ষাগুলো সব সামনে। তো এর যে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা আছে সেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আজকের ক্লাসটাকে তোমাদের করাবো। এই নিয়ে কিন্তু আমি এর আগে বেশ কয়েকটা ক্লাস করেছি অলরেডি। সেই ক্লাসগুলোতে আমি মৌখিকভাবে কিন্তু সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের হাতে কলমে একদম, যেহেতু মুখোমুখি এসে গেছে, হাতে কলমে দেখাবো যে কিভাবে তোমরা এই লাস্ট কয়েকটা দিন কিভাবে প্রস্তুতিটা নেবে। তো যাদের ধরে নাও যে কারোর প্রিপারেশন ভালো থাকে, কারোর প্রিপারেশন একটু কম থাকে, তো এই কম থাকা ভালো থাকা এই জায়গাগুলো কিন্তু প্রথম কথা বলি যে যাদের ভালো প্রিপারেশন আছে বলে মনে করছো তারা আত্মসন্তুষ্টিতে ভুগো না, আর যারা কিনা মনে করছো যে না আমাদের একটু প্রিপারেশন কম আছে তারা একদম কিন্তু এবার উঠে পড়ে লাগো। সে উঠে পড়ে লাগাটা কিভাবে লাগবে? ধরো এই যে আজকে ধরো 25শে ডিসেম্বরটা যে পার হয়ে গেল, 25শে ডিসেম্বরটা যে পার হয়ে গেল, এর থেকে তোমরা এবার টার্গেট করো, এর থেকে মানে 10ই জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একটা টাইম ধরো ফ্রেম রেডি করলে। তো এই টাইম ফ্রেমটাতে তোমরা কি করবে? কারণ তারপরে আর একটা লেয়ার থাকবে। আমি বলেছি না যে প্রস্তুতির কিন্তু একটা লেয়ার থাকে, এটা মনে করো ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো এই লেয়ারে কি করছো তোমরা? প্রথমত আমি যেগুলো বলেছিলাম সেগুলোকে আর একবার করে একটু মনে করে দিই, এবং সেগুলো কিভাবে বানাতে হবে সেগুলো যদি না বানিয়ে থাকো, যারা নতুন এই ক্লাসে এসেছো তাদের জন্য আর একবার করে বলে দিচ্ছি। আর যারা কিনা আমার আগের ক্লাসগুলোকে ফলো করেছো, দেখেছো যে স্টাডি প্ল্যানিংয়ের বিভিন্ন ধরনের ক্লাস, যে পিছিয়ে থেকেও কিভাবে তুমি নিজে একদম টপ লেভেলের রেজাল্ট করতে পারবে। প্রথম কথা হচ্ছে মানসিকভাবে ফার্স্ট রিল্যাক্স হয়ে যাও। মানসিকভাবে কি হও? রিল্যাক্স হও, ঠিক আছে? যে আগে কোনো মনের মধ্যে চাপ রেখো না, দুশ্চিন্তা রেখো না, এইটা আগে হালকা হয়ে যাও। এরপরে যেটা করো, যারা কিনা অলরেডি করেছো তাদের জন্যও বলছি, আর যারা এখনো পর্যন্ত এই নতুন ধরো প্রথম আমার এই ক্লাসে জয়েন করেছো তাদের জন্য বলছি যে জানবে খেলা হাতের বাইরে যায়নি। ফুটবল বলো, ক্রিকেট বলো, শেষ বাঁশি না বাজা পর্যন্ত মাথায় রাখো খেলা হাতের বাইরে যায়নি। 1 ঘন্টা হাতে থাকলেও কিন্তু লড়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে সেভাবে কিভাবে এগোবে সেটাই বলি। তা প্রথম জিনিস যেটা আমি বলেছিলাম যে এই যে স্টাডি প্ল্যানিংগুলোকে বানাতে হয়, স্টাডি প্ল্যানিং, এই স্টাডি প্ল্যানটা বানাতে গেলে তোমায় কি করতে হবে? ফার্স্ট একটা খাতা বানাতে হবে, সেটার নাম হচ্ছে কি বলেছিলাম? পরিকল্পনার খাতা। দেখো, যে কোনো জিনিস যদি তুমি লিখে না বোঝো, নিজেকে যদি গুছিয়ে না নাও, তাহলেই কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাবে। সব জিনিসটাকে কি করবে? চেষ্টা করবে লিখে রাখতে। তাহলে এই খাতাটার নাম কি বলেছিলাম? পরিকল্পনার খাতা। এই খাতার নাম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এই খাতাটাতে তুমি কি করছো? এই যে বললাম যে এই যে 25 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটাকে ঠিক করেছো, এই টাইম পিরিয়ডটাকে 1 2 3 4 করে একটা ধরো একটা পৃষ্ঠা নিলে, খাতাটার একটা পৃষ্ঠা নিলে, সেই খাতাটার পৃষ্ঠাটা নিয়ে দেখাচ্ছি কি করবে। ফার্স্ট এই খাতার পৃষ্ঠাতে কি করবে? এই যে দিন সংখ্যাটা আছে, এই যে 25 তারিখ থেকে ধরো শুরু হচ্ছে, 25 তারিখ থেকে মনে করো শুরু হচ্ছে, এরপর কি করছো? কোনো তারিখ লিখতে হবে না, 1 2 3 4 5 6 7 এরকম করে দিন সংখ্যাটা লিখে নাও। এই দিন সংখ্যা লিখলে তুমি বুঝতে পারছো যে 10 তারিখ পর্যন্ত কতটা দিন তোমার হাতে থাকছে, ঠিক আছে? তাহলে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কত হচ্ছে? তুমি মোটামুটি 6 দিন মতো পাচ্ছ, আর ওদিকে 10 দিন, মানে একটা 16 দিনের কি 15, ধরে নাও একদিন বাদ দিলে 15 দিনের 15 ডেজ একটা তুমি স্টাডি প্ল্যান বানাতে পারছো। এতে কিন্তু বহু কিছু পরিবর্তন করে দেওয়া যায়, এটা মাথায় রাখো। এইবার দেখো, এই যে দিন সংখ্যাটা তুমি লিখলে, এবার পরিকল্পনার খাতাতে তোমাকে কি করতে হচ্ছে, আমি এইবার এই জায়গাটা মুছে দিচ্ছি।
এই যে দিন সংখ্যাটা লিখে কিভাবে বানাবে সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মনে করো এই লিখেছ 1 প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এরকম 5, 6, 7 আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এবার এখান থেকে কি করো, এখান থেকে এরকম লাইন টানো, এখান থেকে এরকম লাইন টানো। আমি দু একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম লাইন টেনে কি করবে, একদম এই ওপরটাতে কি লিখবে, এই ওপরটাতে লিখবে, আমার এই জায়গাটাতে জায়গা কম আছে, তো এখানে মনে করো টাইম লিখবে, সকালবেলা এখানটাতে টাইম লিখবে, এই 1-এর মাথা থেকে, 1 যে আছে না, 1-এর এই মাথাটা থেকে তুমি টাইমটা লিখবে। এখানে কি লিখছো, ধরো তুমি যদি 5:30টায় ওঠো কি 6টায় ওঠো, কারণ তুমি যদি একটা কথা মাথায় রাখো, সকালে যদি এই সময়টাতে একটু তাড়াতাড়ি ওঠো তাহলে দিনের টাইমটাকে বাড়িয়ে রাখতে পারবে। মনে করো যদি 5:30টায় ওঠো, এখানে 5:30টা লিখলে, 5:30টা থেকে তুমি লিখলে 7:30টা। এরপরে ধরো এটা 2 ঘন্টার একটা শিডিউল হলো, এইখানটায় তুমি হয়তো লিখলে যে ভৌতবিজ্ঞান। এরপরে এই 7:30 থেকে 8:30, 7:30 থেকে 8:30 ধরো, এর পাশে AM লিখে দেবে। এইখানটায় অন্য আর একটা সাবজেক্ট লিখলে, ধরো লাইফ সায়েন্স, ঠিক আছে? এরপরে তুমি এইখানটাতে মনে করো একটা গ্যাপ নিলে, আধ ঘন্টার একটা গ্যাপ গেল, গিয়ে এই সময়টা তুমি জল খাবার টাবার কিছু খেয়ে এই জায়গা থেকে তুমি কি করছো, আবার 9টা থেকে স্টার্ট করছো, 9টা থেকে তুমি আবার 12টা পর্যন্ত একটা টাইম রাখলে ধরো, সেই সময় তুমি হয়তো ম্যাথ প্র্যাকটিস করলে। দেখো এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন সকালবেলা কোন টাইমটাতে, সকালবেলাতে তুমি কোন টাইমটাতে কোন জিনিসটা করলে তোমার ভালো হয়। এতকাল তুমি পড়াশুনো করেছো, করে এই জায়গা পর্যন্ত এসছো, কোন জায়গাটাতে কি করলে ভালো হয়। এখন এই পুরো প্ল্যানিংটাকে তুমি ধরো পরের দিন এরকম করে রাত্রি পর্যন্ত যাবে। এই ধরো আমি সকাল 9টা পর্যন্ত দেখালাম, তো এখানে জায়গা কম আছে বলে আমি ধরো আর লেন্দি করলাম না, এটা পুরো রাত পর্যন্ত যাবে। কখন তুমি ঘুমোচ্ছ, যেমন এই জায়গাটা লিখেছো, এই জায়গাটা যে গ্যাপ দিয়েছো এখানে লিখে রাখো জল খাবার, এখানে লিখে রাখো জল খাবার, ঠিক আছে? তো এরকমভাবে যদি পুরো পৃষ্ঠাটা জুড়ে এটা করবে। এবার ধরো প্রথম দিন এটাকে করেছো, তো দ্বিতীয় দিন তুমি হিসাব করে নাও। এর আগে কিন্তু এই যে শিডিউলটাকে তুমি বানাবে, এই শিডিউলটা আমি আপাতত মুছে দিচ্ছি। এই শিডিউলটা যে তুমি বানাবে, এই শিডিউলটা বানানোর সময় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার কোন সাবজেক্ট, পরিকল্পনার খাতার আর একটা অংশ কিন্তু এটা, সেটা হচ্ছে তোমার কোন সাবজেক্ট। আর একটা পৃষ্ঠা নেবে, এইটা শিডিউলটা তো বানালে, এই শিডিউলটা বানানোর সঙ্গে সঙ্গে পরিকল্পনার খাতায় তোমায় এসে দেখতে হবে কোন সাবজেক্টের কোন জায়গাটাতে তোমার দুর্বলতা আছে। দুর্বলতা, একটা একটা করে বই নাও, পাশে পরিকল্পনার খাতা রাখো। এই ধরো পরিকল্পনার খাতা একটা পৃষ্ঠা, একটা একটা করে বই নিচ্ছ, এখানে এই বইতে কিন্তু সূচিপত্র আছে, বারবার বলছি এই সূচিপত্র আছে। তেমনি এবার বইয়ের একটা ধরো চ্যাপ্টার খুললে, এই ধরো বইয়ের একটা কোনো চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পুরো উল্টে দেখো যে কোন জায়গাটা এটার মধ্যে কোন জায়গাটায় তোমার ডিস্টার্ব আছে। সেই জায়গাটাকে তুমি এইখানটাতে কি করছো, এই ওপরে চ্যাপ্টারের নাম দিচ্ছ, এই সাবজেক্টের নাম দিচ্ছ, ধরো ভৌতবিজ্ঞান নাম দিলে, আর চ্যাপ্টারটার নাম দিলে, দিয়ে ধরো কথার কথা একটা কোনো চ্যাপ্টারে ধরো আলোকের ওপরে আলোক বিজ্ঞানের কোনো একটি অংশ, আলোক বিজ্ঞানের এইখান থেকে এই চ্যাপ্টারের যে পৃষ্ঠা সংখ্যাটা আসে সেই পৃষ্ঠা সংখ্যা সহ এইখানটায় লিখে নিলে এই জায়গাটা ডিস্টার্ব, এই জায়গাটাতে আমার উইকনেস আছে, এটাকে লিখে নিলে। এই করে প্রত্যেকটা বই আগে উইকনেসগুলোকে টুকে নাও। আচ্ছা, উইকনেসগুলো যদি টোকা হয়ে যায়, এইটা প্রথম দিন করো, একদম এটা প্রথম দিন ফার্স্ট করো, উইকনেসগুলোকে বেছে পরিকল্পনা খাতার মধ্যে টুকে নাও।
তাহলে এই উইকনেসগুলোকে কিন্তু নিয়ে তোমার লড়াই করতে হবে, এবং এইগুলোকে আমি কি বলেছিলাম যে এইগুলোকে আগে প্রথম আগে ওইগুলোকে আক্রমণ করতে হবে। এখন এই উইকনেসের কাজ যেমন করবে, তেমনি যেগুলো স্ট্রং জোন আছে সেইগুলো মানে তোমার ভালো তৈরি আছে সেগুলোকেও তুমি একই সঙ্গে গুরুত্ব দিয়ে এখন কিন্তু শুধু রিভিশন করলেই হবে না। এখন যেটা করতে হবে, আগে আমাকে এই যে আমি স্টাডি শিডিউলের এই যে সারা দিনের এই যে একটা টাইম টেবিল দিয়েছিলাম না প্রথমে, যে 5:30 থেকে ধরো 7টা, 9টা, সরি 8টা থেকে 10টা, এরকম করে বানাও। 10:30 থেকে 12:30, ঠিক আছে? এগুলো সব AM, কিন্তু সকালের কথা বলছি। আচ্ছা, এইখানে গিয়ে কিন্তু দুপুর হয়ে গেল, মানে এবার PM হচ্ছে। এইবার দেখো এই 12:30টায় তোমার খাওয়া দাওয়া, এখানে একটা টাইম রেখে দাও। 1টা থেকে এই মাঝখানে যেই আধ ঘন্টা পেলে এইখানে স্নান এবং খাওয়াটা মিটিয়ে নাও, ঠিক আছে? 1টা থেকে কি করো, 2:30, 3টে পর্যন্ত টানলে। এবার 3টে অবধি যাওয়ার পরে এইখানটাতে ইচ্ছা করলে তুমি একটু রেস্ট নিতে পারো। আবার তুমি ধরো এবার আসছে বিকেলে, এটা সব PM যাচ্ছে। এবার 5টা থেকে তুমি আবার শুরু করো, 5টা থেকে তুমি 8টা পর্যন্ত আবার টানলে। 8টা থেকে তুমি একটুখানি মানে কিছু খাওয়া টাওয়ার থাকে বা একটু রেস্ট নেওয়ার থাকে, রেস্ট নিয়ে নাও। নিয়ে তুমি আবার 8:30 থেকে তুমি 10:30 পর্যন্ত টানছো। দেখছো আমি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম করে পুরো জিনিসটাকে ভেঙে দিচ্ছি। দিয়ে এই সময়টাতে তুমি রাত্রিরের খাওয়া দাওয়াগুলো করলে, রাত্রিরের খাওয়া করলে, রাত্রিরের খাওয়াটা যেই হয়ে গেল, তুমি এবার ইচ্ছা করলে, এইখানে বলেছিলাম আমি আগের ক্লাসে, এই স্টাডি প্ল্যানিংয়ের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম, এই খাওয়া হয়ে যাওয়ার পরে তুমি 11টা থেকে একটা টাইমকে রেখে দাও। সেটা 12:30 হতে পারে, সেটা 1:30 হতে পারে, ঠিক আছে? এই একটা টাইমকে রেখে দাও। কারণ মানে মাথায় রাখবে যে এইখানে যদি বেশি রাত হয়ে যায় তাহলে কিন্তু তোমার এখানে সকালবেলা উঠতে সমস্যা হয়ে যাবে। তাহলে কি করছো তুমি? আমাকে তো ভোরবেলা উঠতে যদি হয়, এই যে টাইমটাকে আমি কেন রেখেছি, এই রিজার্ভ টাইমটাতে কি করবে, যে ধরো এইখানে তোমার কোনো একটা ক্লাস করতে গিয়ে তোমার একটু টাইম বেশি লেগে গেছে, অথবা এখানে তোমার রেস্ট নিতে গিয়ে একটু টাইম বেশি লেগেছে, কোনো জায়গাতে যদি একটু তোমার টাইম বেশি লাগে, অথবা মনে হয় সেই দিনকে আর একটু পড়ে নিলে সেই জিনিসটা কমপ্লিট হবে, এইটা হচ্ছে রিজার্ভে রাখো, এটাকে রিজার্ভ রাখো, ঠিক আছে? এই টাইমটাকে। তাহলে কি হচ্ছে, এইভাবে যখন তুমি টাইমটাকে সাজিয়ে নিলে, তাহলে দিনে দেখো একটা নির্দিষ্ট টাইম কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, 2 ঘন্টা। এখানে কত পাচ্ছ? 2 ঘন্টা। দেখো সকালে কেন উঠতে বলছি, সকালে উঠলে দিনের পরিমাণটা যেন অনেকটা লম্বা হয়ে যায়। এখানে 2 ঘন্টা পাচ্ছ, এখানে 2 ঘন্টা পাচ্ছ, এখানে 2 ঘন্টা পাচ্ছ, এখানে দেখো আবার 2 ঘন্টা পেয়েছো, এখানে 3 ঘন্টা পেয়েছো, এখানে আবার 2 ঘন্টা পেয়েছো। তাহলে কত হয়ে গেল? 2 2 4 2 6 8, 8 আর 3 11, আর 2 12 13 ঘন্টা হয়ে গেছে। এখানে রিজার্ভে রেখেছো যেটা, যদি সারাদিনের টোটাল জিনিসটাকে তুমি এই 1 ঘন্টাতে যদি তুমি পারো আর একবার করে কোনো জায়গায় কোনো ডিস্টার্ব থাকে, তাহলে তোমার এই 14 ঘন্টার মতো কিন্তু একটা রুটিন, 14 ঘন্টার একটা রুটিন কিন্তু তোমার রেডি হলো। তা এই 14 ঘন্টার যে রুটিনটা আছে, এই 14 ঘন্টার রুটিন থেকে তোমার কত না জানি স্লিপ খেতে পারে। উল্টে দেখো, তোমার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু আমি গ্যাপ দিয়ে রেখেছি। গ্যাপ মিনস এইখানটায় দেখো তোমার এখানে কিন্তু জল খাওয়ার টাইম আছে, এইখানে তোমার খাওয়া দাওয়া স্নান করবার টাইম আছে, এখানে এতটা টাইম দিয়েছি তোমাকে আমি রেস্ট নেওয়ার জন্য। একটা এই 3টে থেকে 5টা পর্যন্ত, অলমোস্ট 3টে থেকে 5টা পর্যন্ত তুমি কি করছো, রেস্ট নিচ্ছ। ইচ্ছা করলে এই সময় একটুখানি বই টই পড়লে, একটু ঘুরে যদি, ঠিক আছে, একটু ঘুম মতো পাচ্ছে, ভোরবেলা উঠেছো, একটুখানি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো এই সময়টা ঘুমিয়ে নিতে পারো এই জায়গাটায়। তাহলে এইভাবে যদি তুমি এই পুরোটাকে রেডি করবার পরে, ওদিকে তুমি সাবজেক্টের উইকনেসগুলোকে যখন তুমি জেনে নিয়েছো, সেই জেনে নেওয়া সাবজেক্টের উইকনেসগুলোকে তুমি পরিকল্পনার খাতায় এবার লিখেও নিয়েছো, নেক্সট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, বারবার করে বলছি, এই যে টাইমগুলো কিসের টাইম, এখন তোমার বই পড়ার থেকে, হ্যাঁ বই তো পড়তে হবে, বই পড়ার থেকে তোমাকে বেশি সময় কাটাতে হবে হচ্ছে একটি জিনিসের সঙ্গে, তার নাম হচ্ছে PYQ, প্রিভিয়াস
ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে? এই 10 বছর পেলে খুব ভালো হয়। 10 বছরের যদি কোশ্চেন পেপার পাও খুব ভালো হয়। আর একটা জিনিস মাথায় রাখো, এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, এর থেকে তোমার এমসিকিউ বলো, শর্ট বলো, ঠিক আছে, ইভেন লং কোশ্চেন বলো, এ কিন্তু বারবার রিপিট হয় বলে দেখা যায়। এটা রিপিট অনেক ক্ষেত্রেই হয়। এটা কিন্তু বিশেষত বলছি মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক এইচএস এর ক্ষেত্রে। নিট জেইর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা, সেক্ষেত্রেও পিওয়াইকিউ লাগে। নিট জেইর ক্ষেত্রেও কিন্তু, বিশেষত নিটের ক্ষেত্রেও কিন্তু পিওয়াইকিউটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি যেমন টেস্ট পেপার করব, আমাকে বেশি সময় এখন কাটাতে হবে কিসের সঙ্গে? বেশি সময়টা আমাকে কাটাতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের সঙ্গে। এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মজাটা হচ্ছে, তুমি যত এই কোশ্চেনকে দেখবে, প্রথমে তোমাকে কিভাবে তুমি সেটাকে দেখবে এবং বাঁচবে সেটা আমি মুখে বলেছিলাম, এখন হাতে কলমে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে, ধরা যাক এই 10 বছর আগে, কি ধরা যাক 5 বছর আগে, আমি আন্দাজে একটা বলছি, ধরো এটা 2023-এর, তোমরা এই 24-এর পরীক্ষা দিতে যাচ্ছ, আমি ধরেই নিলাম তুমি 2019-এর ধরো একটা 2019-এর একটা কোশ্চেন পেপার দেখছো। তাহলে সেই পেপারটা থেকে তুমি কি করছো? পাশের সব সাবজেক্টগুলো রাখছো, ধরো একটা সাবজেক্ট নিয়েছো, যে কোনো একটা সাবজেক্ট নিয়েছো, ধরো ভূগোল। ভূগোল সাবজেক্টটা নেওয়ার পরে তুমি কি করছো? এই যে 2019 সালের কোশ্চেন পেপার আছে, তার থেকে ফার্স্ট যেগুলো চুজ করো, এমসিকিউগুলো বইতে দাগ মারো। এমসিকিউগুলো দেখো এবং বইয়ের যে সেই চ্যাপ্টার রয়েছে তার গায়ে গায়ে আন্ডারলাইন করো। তারপরে দেখো 1 নম্বরের কোশ্চেন, সেগুলোকে আন্ডারলাইন করো। বইয়ের একটা করে চ্যাপ্টার ধরো, একটা করে চ্যাপ্টার ধরো, একটা করে চ্যাপ্টার ধরে ওগুলোকে আন্ডারলাইন করো। আচ্ছা, 2019-এ তো বিভিন্ন চ্যাপ্টারের থেকেই তো এই কোশ্চেনগুলো এসেছে, ওতে বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে তো এমসিকিউগুলো এসছে, 1 নম্বরের কোশ্চেনগুলো এসছে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আন্ডারলাইন করে নাও। আন্ডারলাইন করে যদি সম্ভব হয়, যারা অলরেডি করেছো তাদের তো খুব ভালো, আর যারা করনি, যদি সম্ভব হয় তাহলে একটা শর্ট নোটের খাতা বা শর্ট কোশ্চেনের খাতা, শর্টের খাতাও লিখতে পারো, শর্টের খাতা বানাও। যদি মনে করে এতে টাইম বেশি লাগছে, সেক্ষেত্রে বইয়ের মধ্যে আন্ডারলাইন করো বিভিন্ন কালি দিয়ে, কখনো নীল কালি, কখনো লাল কালি, এইগুলো দিয়ে আন্ডারলাইন করো। তাহলে তোমার এই 2019 কেন, এর থেকেও যদি আগে এগিয়ে যাও, 2014-15 এই সমস্ত সালে তোমাদের, তার মাঝখানে অবশ্যই তোমাদের কোর্স চেঞ্জ হয়েছে, কিন্তু কোর্স চেঞ্জ যে সময়টা থেকে তোমাদের কোর্সটা চেঞ্জ হয়েছে, সেই সময়ের পর থেকে, মানে সিলেবাস চেঞ্জ হয়েছে আর কি, সিলেবাস চেঞ্জ হওয়ার পরের সাল থেকে এখনকার সাল পর্যন্ত তোমরা এই জিনিসটাকে করো। তাহলে এরকম করে 2019, 2018, 2017 এরকম করে চলে গেলে, এদিকে চলে আসলে তোমার 20, 21, 22, এই এতগুলো সালের কোশ্চেন কিন্তু তোমার হাতে চলে আসলো। এই এতগুলো সালের কোশ্চেন থেকে দেখবে যে অনেক কিছুই কিন্তু তোমরা রিপিট পাচ্ছ, লং কোশ্চেন পাচ্ছ, পাচ্ছ। এবার তার জন্যে আমি শর্টের খাতা যেমন বলেছি, তেমনি একই সঙ্গে বলেছি লং কোশ্চেনের খাতা। লং কোশ্চেনটা তোমরা খাতায় অবশ্যই লেখো, তাহলে বুঝতে পারবে। এই একটা কোশ্চেন আসলো 2019 সালে, এবার যখন 2018 সাল তুমি ধরলে, তখন দেখলে সেটা না, আবার 17 সালে গেলে দেখলে ওই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এটা লং কোশ্চেন ধরো, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, সঙ্গে সঙ্গে তার গায়ে একটা স্টার মার্ক দিলে। আবার দেখলে 2020 সালে গিয়ে সেই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, তার গায়ে আবার একটা স্টার মার্ক দিলে। তাহলে তুমি এখানে যেই লংটা দেখতে পাচ্ছ, তার পরে তুমি দেখতে পাচ্ছ যে ওই কোশ্চেনটা রিপিট হচ্ছে, কতবার রিপিট হচ্ছে তার গুরুত্বটা তুমি বুঝতে পারছো। এইটা অবশ্যই করার দরকার। এবং লং কোশ্চেন যেই তোমার দাগানো হয়ে গেল, মানে অন্তত খাতাটা তোলা হয়ে গেল, এবার কি করো? এই লং কোশ্চেনগুলোকে তুমি বইতে নাও, বই খোলো, বই খুলে দেখো কতগুলো লং কোশ্চেন এসেছে। বইয়ে ধরো যে চ্যাপ্টারটা আছে, আমি আর একটু বড় করে দেখাই,
বইতে যে চ্যাপ্টার এসেছে সেই সরি, যে লং কোশ্চেনগুলো এসছে সেগুলো তো বিভিন্ন চ্যাপ্টার থেকে এসেছে। তাহলে তোমার কাজ হচ্ছে এবার বইয়ের এক একটা চ্যাপ্টার ধরো আমি তিনটে কি চারটে চ্যাপ্টার দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এই ধরো একটা বই, তার চ্যাপ্টার, এই ধরো একটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 গেল। ওই যে লং কোশ্চেনগুলো তুমি 10 ইয়ার্স থেকে বা PYQ থেকে বেছেছো, তার গায়ে আবার স্টার মার্কাগুলো দিয়েছো, কারোর গায়ে 2টো স্টার, কারোর গায়ে 3টে স্টার আছে, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো এগুলো এতটা করে রিপিট হয়েছে। সেইগুলোকে, হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলি, জাস্ট আগের সাল, যেটা আগের বছর, এই যে লং কোশ্চেনের যে সাজেশনের খাতাটা বানিয়েছো, আগের বছরে যে কোশ্চেনগুলো এসছে তার গায়ে এরকম ছিকে মেরে দাও, তাহলে সেই কোশ্চেনটা তোমার অতটা গুরুত্ব থাকছে না, ঠিক আছে? ওটা আগের বছর এসে গেছে। ব্যালেন্স যেটা থাকছে, ব্যালেন্স ধরো আরো কটা থাকছে, এই চ্যাপ্টারটা থেকে দেখলে যে তো এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে। একটা ধরো লং কোশ্চেন এসছে, সেই কোশ্চেনটা বইয়ের যে হেডলাইন আছে সেই হেডলাইনে গেলে, হেডলাইনে গিয়ে এইভাবে ব্র্যাকেট দিয়ে দাগিয়ে নিলে যে এখান থেকে এই প্রশ্নটা আমি এই অবধি লিখব, এবং তার গায়ে দিয়ে রেখে দাও কোনো একটা চিহ্ন, এরকম একটা স্টার মার্কা কিছু দিয়ে রাখো, এবং দিয়ে এই বছরের সালটা তার গায়ে লেখো, এই যে 24, মানে এই 24 সালে এই কোশ্চেনটা এবার আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে তুমি দ্বিতীয় চ্যাপ্টারটা তো ওরকম আবার একটা দেখলে, এরকম একটা লং কোশ্চেন পেয়েছো, সেটা দেখা গেল বইয়ের এখান থেকে এই পর্যন্ত লিখলে আমার হয়ে যাচ্ছে, তার গায়ে ওরকম 24 সাল বলে লিখে রাখো বাদিকে। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক এইভাবে স্টার মার্কটা দাও সাইডে, এবং দিয়ে লং কোশ্চেনগুলোকে দাগিয়ে নাও। নিলে কি হচ্ছে, তুমি দেখো কতটা এগিয়ে গেলে এই জিনিসটার ফলবশত। প্রথমত তোমার যেটা হলো, এতক্ষণ আন্দাজে ঘোরার ব্যাপার ছিল, এখন আর কোনো আন্দাজে ঘোরার ব্যাপার নেই। এখন মনের মধ্যে কোনো আন্দাজ ফান্দাজের কোনো ব্যাপার নেই। এখন যেটা হচ্ছে, তুমি কিন্তু একটা নির্দিষ্ট ধারণা পেয়ে গেছো যে আমার MCQগুলোর নাম্বার কনফার্ম হলো, সবকটা সাবজেক্ট করছে এইভাবে, MCQ আমার ফুল নাম্বার, এইভাবে কিন্তু প্যাটার্নটাকে ভাগ করে নাও। যে কোনো সাবজেক্টে কিন্তু এই প্যাটার্নটা থাকছে। MCQ 1 নম্বরের শর্ট, তুমি দেখলে ইয়েস সবকটা সাবজেক্টের শর্ট আমার কমপ্লিট হয়ে গেছে, টিক মার্ক দাও। 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের যে শর্টগুলো থাকে সেগুলোতে তুমি আবার টিক মার্ক দিলে। 3 নম্বরের যে শর্ট আছে, এটা কিন্তু একটা সাবজেক্টের নাম দিলে, ধরো এটা লাইফ সায়েন্স, 3 নম্বরের যে শর্টগুলো আছে সেগুলোতে তুমি দেখলে যে না, এইখানটাতে আমার একটুখানি ডিস্টার্ব আছে। কি ডিস্টার্ব আছে না, কয়েকটা যে টিকা ফিকা এই ধরনের যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমার একটু করে নিতে হবে। এরপর ধরো এইভাবেই 4 নম্বর, এইভাবে 5 নম্বর দিয়ে যেগুলো হয়ে যাচ্ছে, এটা যেন একটা চেকলিস্ট, এই চেকলিস্টটা বানানো ভীষণ দরকার। যে সাবজেক্টের কোশ্চেনের প্যাটার্নটা যেরকম, সেই কোশ্চেনের প্যাটার্ন ধরো, এবং তার পাশেই মার্কস, এটা 1, এটা 1, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরকম করে মার্কসগুলোকে কিন্তু পাশে নিয়ে নেওয়া। এবং তার ফলবশত এরপরে তুমি যেটা বুঝতে পারবে যে আমার এই যে প্রস্তুতিটা এই মুহূর্তে কি লেভেলে আছে, এবং আমাকে ওই পার্টিকুলার সাবজেক্টটাতে কোন 3টে কি 4টে কোশ্চেন যদি আমি একটু ভালো করে নিই, তাহলে সেই সাবজেক্টটাতে কিন্তু আমার ফুল মার্কসের কাছাকাছি যেতে অনেক সুবিধা হবে। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। ব্যালেন্স যেটা পড়ে থাকছে, তাহলে কি হলো, এই চেকলিস্ট হলো, শর্ট নোটের খাতা হলো, পয়েন্টের খাতা হলো, এই যে লং কোশ্চেন লিখতে গেলে পয়েন্টের খাতা আমি একটা বানাতে বলেছিলাম। এই পয়েন্টের খাতায় যে কি হচ্ছে, লং কোশ্চেন থাকছে, ধরো একটা প্রশ্ন, একটি প্রশ্ন, সেই প্রশ্নটাকে লিখলে সেই প্রশ্নটাতে কি কি পয়েন্ট আছে বই থেকে, সেটা ওই যে দাগিয়ে নিয়েছিলে, বইয়ের মধ্যে দাগিয়ে নিয়েছিলে, কিন্তু সেটা মনে রাখার সুবিধার জন্য কি করছো, এখানে লিখলে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, এইভাবে অ্যারো দিয়ে লিখছো, পয়েন্ট নাম্বার 3, এরকম করে
পয়েন্টগুলোকে প্রশ্নটার তলায় লিখে নিলে। একটি প্রশ্ন, তারপরেই হচ্ছে পয়েন্ট, এইভাবে লিখছো। আবার একটা প্রশ্ন, আবার এরকম পয়েন্ট। এইভাবে যদি লং কোশ্চেনগুলোকে সাজিয়ে নাও, তাহলে কোনো লং কোশ্চেন আর ভুলে যাওয়ারও কোনো চান্স থাকলো না, এবং যে লং কোশ্চেনগুলো একটু দুর্বলতা ছিল সেগুলো হয়ে গেল। আর লাস্টলি আমি বলেছিলাম যে ভৌতবিজ্ঞান, অঙ্ক, এই সমস্ত যে জায়গাগুলো আছে, বা কেমিস্ট্রি, সেই সমস্ত গুলোর জন্য আমি কি বলেছিলাম, ফর্মুলার খাতা। ঠিক আছে, ভৌতবিজ্ঞানে দেখো, ভৌতবিজ্ঞানের যত ফর্মুলা আছে, ম্যাথের যত ফর্মুলা আছে, ভৌতবিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো আছে, বিক্রিয়া বা সঙ্গে নীতি প্লাস বিক্রিয়া, এইগুলো আলাদা আলাদা খাতায় লিখে নাও। এইটা দেওয়ার মানে হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, বিজ্ঞানে ফর্মুলা, নীতি আর সংজ্ঞা, এছাড়া কোশ্চেনটা আসবে কোথা থেকে, আর কিছু উদাহরণ থাকে। তাহলে কি হলো, ভূগোল, ইতিহাস থেকে শুরু করে বাংলা, ইংরেজি, যা কিছুই হোক, এইগুলোর মাধ্যমে তোমার একটা জায়গায় পৌঁছে গেল। লাস্ট যে কথাটা বলবো সেটার নাম হচ্ছে ইংরাজি। ইংরাজি যেটা করো, প্রতিদিন, আমি তো ইংরাজি ক্লাস করাচ্ছি, তাতেও মানে বলে দেব। আর এছাড়া বলছি, গ্রামার বইতে, তোমাদের বাড়িতে যে গ্রামার বইটা তোমরা পড়ো, সেই গ্রামার বইতে কয়েকটা জিনিস করো। সেটা হচ্ছে ভার্বের যে লিস্ট আছে, ভার্বের লিস্ট এরকম ভাবে থাকে, দেখবে, প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এরকম থেকে ভার্বের পরপর লিস্ট থাকে। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এরকম লিস্ট থাকে ভার্বের। ঠিক আছে, এই ভার্বের লিস্টগুলোকে প্রত্যেক দিন সকালবেলা উঠে রিভাইজ করো। সঙ্গে যেটা করো, আর্টিকেল প্রিপোজিশনের যে চ্যাপ্টার আছে, সেই আর্টিকেল প্রিপোজিশনের চ্যাপ্টারগুলো, আর্টিকেল প্রিপোজিশন, এর চ্যাপ্টারগুলোকে একটুখানি, উদাহরণগুলো, এর যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। আর এর সঙ্গে যেটা বলবো, যে ওই গ্রুপ ভার্ব থাকে যেগুলো, সেই গ্রুপ ভার্বগুলোকে একটুখানি তোমাদের এগুলো টেক্সটের থেকে করো। গ্রুপ ভার্বগুলোকে টেক্সটের থেকে একটু চেষ্টা করো, ওর মধ্যে থেকে মোটামুটি আসে, টেক্সটের যে অনুশীলনী আছে সেইগুলোর থেকে চেষ্টা করো। আর টেন্স, ক্রিয়ার কাল, এই যে চ্যাপ্টার আছে বইতে, তোমাদের আমি এমনিতে করিয়ে দেবো ক্লাসে, তৎসত্ত্বেও তোমাদের বলছি, এই কটা জিনিস যদি প্রত্যেক দিন পারো, একটু রিভাইজ দাও। আর সঙ্গে টেক্সট যেটা আছে, টেক্সটটাকে একটা চ্যাপ্টার এক দিন করে ভালো করে তুলোধনা করো। কিরকম, যে পড়বে মানে একটা ধরো ইংরেজিতে একটা টেক্সট পড়ছো, তো একটা না, সেই টেক্সটটাকে 10 বার করে পড়ো। এইটা করলে দেখবে আর সেগুলো ভুল থাকার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এই লাস্ট মুহূর্তের যে তোমার শেষ মুহূর্তের যে প্রস্তুতির যে ক্লাস, সেই ক্লাসে এরপরে তুমি লাস্টলি যেটা পেলে, সেটা তুমি দেখতে পাচ্ছ কি, নাম্বার। এখানে আমি বলেছিলাম নাম্বার আর্ন করতে হবে। তা নাম্বারে তুমি এই যে সাবজেক্টের যে বলেছিলাম যে প্যাটার্নটা ধরবে, যে কোনো কোশ্চেন পেপারের এই প্যাটার্নটা ধরবে, এখানে এইভাবে লিখে নেবে এমসিকিউ। ঠিক আছে, ধরো 14টা এমসিকিউ আসছে 1 নম্বর করে, সমান 14 নম্বর। তুমি এইখানে তোমার মন্তব্য লেখো, মন্তব্য বা তোমার পারফরমেন্স কেমন, ভালো, এই 14-এ 14 পাচ্ছি, হ্যাঁ 14-এ 14 পাচ্ছি। এরপরে লেখো 1 নম্বরের শর্ট, এখানে ধরো 12টা এসছে, কথার কথা আমি আন্দাজে বলছি, এটা একটা উদাহরণ হিসেবে বলছি। তাহলে 12 নম্বর, এখানে হচ্ছে ওপরে লিখে রাখো নম্বর টোটাল। এই করে এটাতেও তুমি দেখলে, হ্যাঁ এটা আমি টোটাল পারছি। 2 নম্বরেরটা, এটাই ধরো 10টা আছে, 2 নম্বরের কোশ্চেন ধরো 10টা আছে, তুমি এখানে তাহলে 20 নম্বর, এটাও আমি পারছি। আচ্ছা,
এখানে 3 নম্বর, এখানে তুমি কতটা পারছো, 4 নম্বরে কতটা পাচ্ছো, এইভাবে লিখে তুমি টোটালে করে দেখলে যে এখানে আমার 90 মার্কস আসছে। এই 90 মার্কসের মধ্যে তোমাকে ভাবতে হবে যে এইখানে তুমি কিন্তু ধরা পড়ে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে তুমি টিক মার্ক দিচ্ছ, এখানে কিন্তু ধরা পড়ে যাচ্ছে কোন সেই জায়গাটা তোমার ডিস্টার্বটা রয়েছে, সেই ডিস্টার্বটা তুমি মেরামত করতে পারবে। হয়তো এখানে দেখা গেলো যে 5 নম্বরের কোশ্চেন আছে, সেখানে এমন একটা কোশ্চেনের সেকশন, এমন একটা চ্যাপ্টার পেলে যেটাতে তোমাকে একটু রিভাইজ দিতে হবে। এই স্ক্রুটিনি বা এইভাবে যদি ছানবিন করো তবে কিন্তু তুমি বুঝতেই পারবে যে তোমার প্রিপারেশন কীরকম আছে এবং প্রিপারেশনের সঙ্গে তোমাকে নেক্সট কতটুকু রিপেয়ার করতে হবে। এখন এই জায়গাটা যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে তো সেটা বুঝতে পারবে না। এখন এই যেমন নিজেরা এই যে স্টাডি শিডিউল করে দিলাম, এই স্টাডি শিডিউল অনুযায়ী নিজেদের একটু অদল বদল করে নিতে পারো সেই স্টাডি শিডিউলটাতে, সেই স্টাডি শিডিউলের সঙ্গে অদল বদল করে তোমরা এগোতে থাকো এবং এই যে মোটামুটি 15 দিনের যে একটা সময়সীমা 15 ডেজ, এই সময়সীমার মধ্যে কিন্তু তোমাকে পুরো খেলাটাকে গুটিয়ে আনতে হবে, প্রিপারেশনটাকে গুটিয়ে আনতে হবে। তুমি সারা বছর পড়েছো, কম পড়েছো বা বেশি পড়েছো, যাই করো না কেন এই জায়গায় করতে হবে। সঙ্গে ম্যাথের কিন্তু একটা কথা বলি, ম্যাথের যে সম্পাদ্য উপপাদ্য আছে, বিশেষত উপপাদ্য এবং যে যে চ্যাপ্টারের তোমার ম্যাথগুলো একটু ডিস্টার্ব লাগে সেই চ্যাপ্টারগুলোকে, যেখানে যেখানে দুর্বলতা আছে সেই চ্যাপ্টারগুলোকে একটু ফোকাস করো, ঠিক আছে? ম্যাথে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার ওঠে ঠিক করতে পারলে উপপাদ্য, সম্পাদ্য, ঠিক আছে? এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। সঙ্গে আর একটা পরামর্শ দেবো, এর পরের ক্লাসেও আমি সেটা দেখাবো, সেটা হচ্ছে কোশ্চেন বা খাতা লেখার ক্ষেত্রে যে একটা প্রশ্নকে কত সুন্দরভাবে লেখা যায়, খাতা কত সুন্দরভাবে তোমরা বানাবে, সেই জিনিসটা সামনের ক্লাসে আমি বলবো। এই ক্লাসটা যথেষ্ট লেন্দি হলো, কিন্তু বুঝতে গেলে তো একটু টাইম লাগে। তৎসত্ত্বেও আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করি, একটু ধীরে ধীরে বোঝালে তোমাদের সুবিধা হয়, কিন্তু তৎসত্ত্বেও সামনের ক্লাসে তোমরা নজর রাখো, খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে সামনের ক্লাসেও বোঝাবো। তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। তো এই ক্লাসটা তাদের জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তো তোমরা তাদের জন্য প্রয়োজন একটু শেয়ার করো, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো, আর তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাকে কমেন্টে জানাও। তো খুব ভালো করে পড়াশোনা করতে শুরু করে দাও। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।